আমরা আজকে আমাদের কততম ক্লাস? 53 নাম্বার ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব এর মধ্যে অন্যতম হচ্ছে বেসিক্যালি পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন। আমরা পেমেন্ট মেথডটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় একটা সাইটে সেটাই আর কি দেখার চেষ্টা করব। লাস্ট ডেতে আমি পেপ্যাল নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা পেপ্যাল এর সাথে সাথে authorize.net এর কিছু কার্যকলাপ নিয়েও কথাবার্তা বলবো, একটু এলাবোরেট করে, যাতে আমরা সবাই একটু রপ্ত হতে পারি আর কি, বা বিষয়টা বুঝতে পারি। হ্যাঁ, বুঝলাম। আমি এই গ্রিন ইউনিভার্সিটির ছেলেটা কিছু জানিয়েছে? হ্যাঁ। হুম। হুম। তো আমাকে তো কিছু জানায় নাই। দেখেন তো, আমাকে ফোন দেয় নাই। হ্যাঁ, একটু দাও। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে। ওকে ওকে, ওকে। একটু আমরা দেখি এই চিত্রটা আর কি। কিছু বোঝা যাচ্ছে? আমি কিন্তু পেমেন্ট মেথড নিয়ে কথা গতদিন ওরালে কিছু কথা আলোচনা করেছিলাম। আজকে একটু চিত্র নিয়ে আলোচনা করব যে কিভাবে মূলত এই কাজটা এক্সিকিউট হয়, পেমেন্ট মেথডের কাজটা। পেমেন্ট মেথড আর পেমেন্ট গেটওয়ে সম্পর্কে গতদিন ক্লারিফাই করেছিলাম। পেমেন্ট মেথড যার মাধ্যম দিয়ে টাকা আদান প্রদান করে ক্লায়েন্টের সাথে মার্চেন্ট, যে মিডিয়া হয়ে, রাইট, যে মিডিয়া হয়ে, সেটাকে আমরা পেমেন্ট মেথড বলি। আর পেমেন্ট মেথড গুলো যে পাতে রান করে সেটাকে বলা হয় পেমেন্ট গেটওয়ে, রাইট। সো পেমেন্ট গেটওয়ে লিস্ট একরকম পাবেন, পেমেন্ট মেথডের লিস্ট ভিন্ন রকম পাবেন।
এখন পেমেন্ট মেথড আবার থার্ড পার্টি পেমেন্ট মেথডও বলা হয়। থার্ড পার্টি যে মনে করেন যার গেটওয়ে সেই মাধ্যম দিয়েই টাকা আসে, সেই একই নামের মাধ্যম দিয়েই টাকা আসে, সেটাকে মেথড বলা হয়। আর থার্ড পার্টি মেথড হচ্ছে তাদের কোনো পাথ নেই, গেটওয়ে নেই, অন্যদের উপর নির্ভরশীল হয়ে নেটওয়ার্কে কাজ করে। রাইট, থার্ড পার্টি ইন্টিগ্রেশনে ডেফিনেটলি চার্জ বেশি, ওখানে হিডেনই থাকে আর কি বেশি। আগে যেমন অনেক ব্যাংকের এটিএম ছিল না, কার উপর ভর করে চলতো? ডাচের উপরে ভর করে চলতো। এখনো ডাচের ম্যাক্সিমাম কি আছে? বুথ আছে। ওই ব্যাংকগুলো যখন ডাচ থেকে তোলা হয় একরকম টাকা কাটে, তাদের নিজের এটিএম থেকে তুলতে গেলে একরকম টাকা কাটে। এখন সম্ভবত স্যার ডাচ বাংলার বাকি যেগুলি আছে ওগুলো একটা গ্রুপ করে নিয়েছে, ওদের থেকে একজন আরেকজন থেকে কম চার্জ কাটে, মানে 15 টাকার মতো কাটে, কিন্তু ডাচে আবার যদি উঠাতে যায় অন্য ব্যাংক তাহলে 50। ইউনাইটেডে সম্ভবত 50 টাকা। যাই হোক, বাট সিস্টেমটা এরকম যে আমি তাহলে বলি গেটওয়েটা কি ডাচের, আর মেথডটা হচ্ছে ডাচের ট্রানজেকশন, রাইট? সেটা ইউজ করছিল কারা? অন্যান্য ব্যাংক। তো আমি গতদিন দুইটা নাম উল্লেখ করেছিলাম যারা পপুলার, রিনাউন্ড, রাইট? এবং রিনাউন্ড ইন এ সেন্স যে রিলায়েবল, ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ইউজ হয়। যাদের যেসব দেশে ব্যাংক আছে সেসব দেশে ক্রেডিট কার্ড আছে, এবং তাদের দেশে একটা হলো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে, রাইট? সো দেশ যতগুলো অথরাইজ ডটনেট এর অ্যাক্সেস সেখানে আছে, রাইট? এর বাইরে যে মেথডটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে পেপ্যাল, রাইট? জনপ্রিয় মেথড হচ্ছে পেপ্যাল। এটা অলমোস্ট 200 কান্ট্রিজে রয়েছে, রাইট? এটা ব্যাংকিং এর সাথে সরাসরি সম্পৃক্ত না, বাট ট্রানজেকশন হয় ডিজিটে, ক্যাশ হয় ডিপোজিটের মাধ্যমে, রাইট? বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি পেপ্যালের কথাটা বলতে যাই, পেপ্যাল একটা ওয়েবসাইট, তার একটা সার্ভার আছে, তার একটা ডেটাবেজ আছে, রাইট? ডেটাবেজ সার্ভার আছে, সফটওয়্যার কোডিং এর মাধ্যমেই তারা ডিজিট গুলোর ট্রানজেকশন করে, ডিজিট ট্রান্সফার করে, যেটাকে আমরা নর্মালি বলে থাকি। পেপ্যাল এমন একটা জায়গা, সেখানে হচ্ছে পেপ্যাল যদি টাকা রিসিভ করতে চায় পেপ্যালের অ্যাকাউন্টেই টাকা দিতে হবে, রাইট? আমি রিসিভার, আমার কাছে আমার একটা অ্যাকাউন্ট থাকবে পেপ্যালে, যে আমাকে দেবে তারও কি থাকতে হবে? পেপ্যালেই অ্যাকাউন্ট থাকতে হবে। অন্য কোনো মিডিয়া হয়ে আমার কাছে টাকা পৌঁছানোর কোনো সুযোগ নেই, রাইট? সো আপনি যখন টাকা নিতে চাচ্ছেন তখনও আপনার পেপ্যালে অ্যাকাউন্ট লাগবে, আপনি যখন টাকা দিতে যাচ্ছেন তখনও আপনার পেপ্যালে অ্যাকাউন্ট লাগবে, বাট অ্যাকাউন্টের টাইপ ডিফারেন্ট। নিতে চাইলে কাস্টমার অ্যাকাউন্ট, নিতে চাইলে মার্চেন্ট অ্যাকাউন্ট, দিতে চাইলে কাস্টমার অ্যাকাউন্ট। মার্চেন্ট কি তাহলে দিতে পারে না? মার্চেন্টও দিতে পারে, দুইটাই সুবিধা আছে। মার্চেন্ট অ্যাকাউন্ট নিতেও পারে, দিতেও পারে, রাইট? হ্যাঁ, আর কাস্টমার শুধু দিতে পারবে, বাট এই ট্রান্সফার গুলো সে করতে পারে, রাইট? আমি যদি, আপনার একটা কাস্টমার অ্যাকাউন্ট আছে, আমি আপনাকে কি করলাম? কিছু মানি সেন্ড করলাম, রাইট? কিছু মানি সেন্ড করলাম, আপনি সেটা রিসিভ করতে পারবেন, আপনি অন্যকে সেটা সেন্ডও করতে পারবেন। বাট মার্চেন্ট হতে হলে মানে আমি যদি এপিআই থ্রুতে কোনো টাকা রিসিভ করতে চাই, তখন আমার থাকতে হবে কি? মার্চেন্ট অ্যাকাউন্ট। আমি যদি যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি বেসিক্যালি বিজনেস করতে চাচ্ছি, সহজ কথা, সেটা হবে কি? মার্চেন্ট অ্যাকাউন্ট। কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। ওকে, আপনি যখন অ্যাকাউন্ট করতে চান পেপ্যালে গিয়ে এখনই সরাসরি অ্যাকাউন্ট করতে পারেন, আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে না, লাইফ টাইমের জন্য রয়ে যাবে। বাট আপনি যদি যখনই টাকা ট্রানজেকশন করা শুরু করবেন, মনে করেন আমার একটা পেপ্যাল আইডি আছে, কাউকে বললেন যে পেপ্যাল আইডিতে টাকা দাও, তখনই আপনি নজরে চলে আসবেন, তখন সে চেক করে দেখবে যে আদৌ অ্যাকাউন্টটা ভ্যালিড কিনা, রাইট? যে কোনো সময় সেটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনার লাক ভালো থাকে। রেজিস্ট্রেশনের সময় স্যার ওটা চেক করে না, রেজিস্ট্রেশনের সময় ওপেন, সবার জন্য ওপেন, এটা চেক করে না। তাহলে তার প্রবলেম হয়ে গেল না, বলছি দেখা যায় অনেক সময় তো টাকা এরকম
এরকম তো ম্যাক্সিমামই হয় স্যার। অনেকেই খাচ্ছে, কারণ জানেই যে এটা ভেরিফাই করা যায় না। ভেরিফাই করা যায় না তো তুমি ইউজ করছো কেন? ওদের তো কথা বলার জায়গা আছেই। তো স্যার ভেরিফাই করতেছে তাহলে পরে করতেছে কেন, আগে করলে কি করবে? না, ফার্স্টে তারা ভেরিফাই করছে না। মানে আপনি যদি এরকম করেন যে আমি কাস্টমার আসতেই বাধা দিচ্ছি, তারা কাস্টমার তো পাবে না। আসবে না, কিন্তু স্যার তারপরে স্যার জিনিসটা একটু না, এরকম হতেই পারে যে আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেছি, বাট এটা এখন ভেরিফাই করতে পারছি না, আমি দেশের বাইরে গেলাম, ওখান থেকে ভেরিফাই করে নিলাম বা ওখানেই স্টে করছি, করতেই পারি। অনেক লজিক তার বিহাইন্ডে আছে যে তারা কেন এভাবে তাহলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে দিচ্ছে। বাট আপনি করতে পারেন, ভেরিফাইড হচ্ছে না, বাট আপনি পরে যদি অন্য কোথাও গিয়ে এটা ভেরিফাইড করতে চান সেটা কিন্তু আপনি করতেই পারেন। আপনি চলেও আসলেন মাঝখান দিয়ে। হ্যাঁ, আপনি ইন্ডিয়ায় গেলেন, ইন্ডিয়ায় গিয়ে অ্যাকাউন্ট করলেন, অ্যাড্রেস দিলেন, ভেরিফাই করলেন, রিলেটিভস আছে, ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে? ঠিক এরকম। তো পেপালটাতে নর্মালি কি হয়ে থাকে? পেপালে বেসিক্যালি যেটা হয়ে থাকে যে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্টের টাকার যে বিষয়টা, টাকার বিষয়টা হচ্ছে আমি যদি পেপালের থ্রুতে টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কিনতে চাই, যেটা পেপালের ক্রেডিটের মাধ্যমে আমি কোনো কিছু কিনতে চাই, তাহলে যে সাইট থেকে কিনতে যাচ্ছি সেখানে পেপাল অ্যাকসেপ্ট করতে হবে, রাইট? ম্যাক্সিমাম সাইটেই পেপাল অ্যাকসেপ্ট করে। ট্রানজ্যাকশনটা ভেরি ইজি, পেপালের আইডিটা দিয়ে দিলেই হয় এবং এটা সিকিউর, অন্য কোনো কিছু প্রয়োজন পড়ে না। এখন বলতে পারেন যে আমার আইডি যদি অন্য কেউ জানে তাহলে তো সেটাকে ইউজ করে ফেলবে, বাট অ্যাকাউন্টে গিয়ে সেটাকে প্রসেস করতে হয়। আপনার যে আইডিটা রয়েছে ওখানে গিয়ে কনফার্ম করতে হয়, আপনার ইমেল আসে, আপনাকে ইমেল থেকে কনফার্মেশন দিতে হয়, দেন না সেটা প্রসেস হয়, রাইট? আগের অবস্থায় পেন্ডিং চলে আসে, সকল কিছু সব ডান, জব ডান হয়, বাট আপনি যখন আপনার ইমেল থেকে এবং আপনার অ্যাকাউন্টে গিয়ে এটাকে কনফার্ম করে দেবেন, দেন না সেটা মেড হবে, ট্রানজেকশনটা মেড হবে, আদারওয়াইজ নট, রাইট? তো আমার আইডি কেউ জানলেও সে আমার আইডি ইউজ করে কোনো কিছু করতে পারবে না। আমার ইমেল আইডি জানতে হবে, আমার পেপাল আইডিতে লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড জানতে হবে, দেন না সে কিছু করতে পারবে। বিষয়টা বোঝা যাচ্ছে? রিস্ক ফ্রি কেন? মনে করেন আমি শিপলুর অ্যাকাউন্টে টাকা দিব, রাইট? শিপলুর সাইট থেকে আমি প্রোডাক্ট কিনছি, আমাকে $500 দিতে হবে। সে শুধু কি করবে, আমার অ্যাকাউন্টে যদি $500 সমপরিমাণ ক্রেডিট থাকে সেটাকে মাইনাস করবে আর ওই সমপরিমাণ ক্রেডিট শিপলুর অ্যাকাউন্টে যোগ করে দেবে। জাস্ট ডিজিট চেঞ্জ করে দিচ্ছে, কোনো ট্রানজেকশন এখানে হচ্ছে না, মানে ওয়ার্ড কোনো কিছু চলছে না। এই কারণে এটাকে বলা হয় রিস্ক ফ্রি, রাইট? রিস্ক কখন ইনভলভ? যখন আমি ক্রেডিট করছি, আমি যখন ক্রেডিট করছি সেখানেই রিস্ক ইনভলভ। যে আমি যখন টাকা দিয়ে আসছি দোকানে $500, যে তুমি আমাকে ফ্লেক্সি করে দাও, ফ্লেক্সি আসার আগ পর্যন্ত আমি কি রিস্কে আছি? এই $500 কোথায় আছে? রিস্কে আছে। এটা বোঝা যাচ্ছে? তো বেসিক্যালি যখন আমি ক্রেডিট করব তখনই দরকার কি ভেরিফিকেশন। ক্রেডিট আপনি অন্যর কাছ থেকেও পেতে পারেন, তখন আর ভেরিফিকেশনের দরকার নেই। মনে করেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড, আমার $500 আছে, আপনার $400 দরকার, আমি আপনাকে সেন্ড করে দিলাম। জাস্ট অ্যাকাউন্টে ঢুকে আপনার অ্যাকাউন্ট দিয়ে আমি সেন্ড করে দিব। সেন্ড করতে চাইলে কাকে সেন্ড করতে যাচ্ছ তার আইডিটা দাও, ইমেল অ্যাড্রেস, অ্যাকাউন্টটা দিয়ে দিলেন, সেন্ড করলেন, চলে গেল। আপনাকে এখান থেকে ডিডাক্ট হয়ে গেল, তার ওখানে গিয়ে অ্যাড হয়ে গেল, সিম্পল। বাট আমি যদি ক্যাশ ক্রেডিট করতে চাই, মানে ওটা একটা ক্রেডিট, অল আর সেম, বাট আমি যদি মনে করেন আমার আশপাশে কেউ নেই, আমি ক্রেডিট করতে চাচ্ছি, তখন আমার লাগবে কি ব্যাংক ভেরিফিকেশন। আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি ব্যাংকে টাকা দিয়ে আসি, রাইট? সব ব্যাংকে কি পেপাল চিনবে? পেপালে চিনতে হলে একদম তার সার্ভার পর্যন্ত আসতে হবে, টাকা তুলে নিয়ে তার কাছে চলে যেতে হবে। সো এই কানেকশনটা কে দেবে? আমার আমার কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তারা কি পেপালকে অ্যাক্সেস দেবে? পেপাল তো বাইরের দেশের কোম্পানি, বাংলাদেশ ব্যাংকে তাকে অ্যাক্সেস দেবে? চুক্তি থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে ট্রানজেকশন হবে, কি পরিমাণ ট্রানজেকশন হবে, কিভাবে ট্রানজেকশন হবে, সবকিছুর একটা আন্ডারস্ট্যান্ডিং সেখানে থাকতে হবে। এই কারণেই অনলাইন পেমেন্ট মেথড যেগুলোকে বলা হচ্ছে বা গেটওয়ে যেগুলোকে বলা হচ্ছে, সেগুলো আসতে গেলে সরকারের অনুমতি লাগে।
বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের চুক্তিবদ্ধ হতে হবে। তারা ওখানে একটা সার্ভার বসাবে যেখানে স্পেসিফিক কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে যার উপর বেস করে টাকাগুলো রাউটিং হবে, রাইট? নর্মালি যেটা হবে, আমি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করি এবং বাংলাদেশে যদি পেপ্যাল সাপোর্ট করে, আমি যদি আমার প্রাইম ব্যাংক বা ন্যাশনাল ব্যাংক ফর এক্সাম্পল যে কোনো একটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে যদি আমি পেপ্যালের অ্যাকাউন্টের সাথে ভেরিফাইড করতে চাই, রাইট, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য শুরুতেই কিছু বেসিক ইনফরমেশন দিতে হয়, ন্যাশনাল আইডি অর পাসপোর্ট অর সামথিং, এরকম প্রুফ তাকে দেখাতে হয়, দেন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়, রাইট? এখন ওই ব্যাংকটা পেপ্যালের সাথে এঙ্গেজ কিনা, রাইট? যেমন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ন্যাশনাল ব্যাংকের, সরি, সোনালী ব্যাংকের সাথে এমওইউ নিয়ে কথাবার্তা চলছে। তো সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে প্রাথমিকভাবে হয়তো পেপ্যাল সাপোর্ট করবে শুধু কাকে? সোনালী ব্যাংকেই। বাট মিডিয়াটাকে বাংলাদেশ ব্যাংক, রাইট? তো মনে করেন আমার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি পেপ্যালে অ্যাকাউন্ট করেছি, সোনালী ব্যাংকে আমি 10,000 টাকা রেখেছি, আমি $100 কি করব? ক্রেডিট করব, রাইট? তো সেক্ষেত্রে আমি আমার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে, মনে করেন আমার ভেরিফাইড, কারণ পেপ্যাল বাংলাদেশে সাপোর্ট করে, এটা আমি ধরে নিচ্ছি, বাংলাদেশের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, ন্যাশনাল প্রায় সোনালী ব্যাংকের সার্ভারের সাথে তাদের যোগাযোগ আছে, সবকিছু এস্টাবলিশড। আমি যখনই আমার কাস্টমার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট বললাম অ্যামাউন্টটা দিয়ে, সে সরাসরি চলে আসবে বাংলাদেশ ব্যাংকে সার্ভারে, সেখানে এসে চেক করবে যে $100 দেওয়া হয়েছে এটা এর রেঞ্জ ক্রস করছে কিনা, এই ইউজার এর আগে কত ক্রেডিট করেছে। কারণ একটা লিমিট থাকবে যে প্রতি মাসে আপনি ম্যাক্সিমাম $1,000 হয়তো ব্যয় করতে পারবেন। যদি আপনার রেঞ্জ শেষ হয়ে যায় আপনাকে দেবে না, ওখান থেকে ফেরত পাঠিয়ে দেবে, রাইট? আবার চেক করবে যে আপনি একবারে কত ক্রেডিট করতে পারেন, সব রুলস চেক করে যদি সবকিছু ঠিক থাকে দেন বাংলাদেশ ব্যাংক আপনাকে পাঠিয়ে দেবে কোথায়? বাংলাদেশ ব্যাংকের কাছে কি সবার সার্ভার আছে না কানেকশন? পাঠিয়ে দেবে সোনালী ব্যাংকের কাছে, সোনালী ব্যাংক তার ব্রাঞ্চের কাছে, দেন সেখান থেকে টাকা কেটে নিয়ে $100 সমপরিমাণ টাকা কি করবে? কেটে নিয়ে ওই বাংলাদেশ ব্যাংক সার্ভার হয়ে চলে যাবে কোথায়? পেপ্যালের কাছে। তার মানে টাকাটা গেল কোথায়? পেপ্যালের অ্যাকাউন্ট। বাট ডিজিটটা জমা হলো কোথায়? আমার কাছে, রাইট? পেপ্যালের মূল বিজনেস পার্সেন্টেজ কাটা ছাড়াও আরো অনেক বিজনেস রয়েছে, রাইট? মূল বিজনেস হচ্ছে সে ট্রানজেকশনের জন্য টাকা কাটছেই, সাথে সাথে আরো ইস্যুস হচ্ছে যে তার কাছে এত টাকা পড়ে আছে ইউজারের, যে ইউজারের ক্রেডিট হিসেবে আছে, যেটা ইউজারের ক্রেডিট হিসেবে আছে। মানুষ যা কথা বলে তার চেয়ে বেশি ব্যালেন্সে থাকে, এটাই স্বাভাবিক কথা, তাই না? হ্যালো, হ্যাঁ, মনে করছিলাম আচ্ছা একটু দেখেন যে যা বলছিলাম, যে আমি যখন কাস্টমার অ্যাকাউন্ট বা মার্চেন্ট অ্যাকাউন্ট যেখান থেকেই বলি, এই যে আমি যখন এখান থেকে কোনো ক্রেডিট অপশন পাঠালাম, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক হয়ে আমি যে কোনো একটা ব্যাংক, যে কোনো ব্যাংক, লাইক আমি এইচএসবিসির অ্যাকাউন্ট আছে, এসসিবির অ্যাকাউন্ট আছে, অথবা ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অথবা কি আমি বলছি যে এখন এটা কার সঙ্গে সংযুক্ত? সোনালী ব্যাংক। তো সোনালী ব্যাংক থেকে আমার টাকাটা ক্রেডিট করে সে উল্টো পথে ফেরত যাবে সকল চেকিং দিয়ে, সে কিন্তু এন্ট্রি করে যাবে বাংলাদেশ ব্যাংকে যে এই অ্যাকাউন্টের থ্রুতে এত টাকা ক্রেডিট হলো, রাইট? তো আমার কাছে ক্রেডিট করে দেবে আর মূল টাকাটা চলে যাবে কার কাছে? কার অ্যাকাউন্টে? পেপ্যালের অ্যাকাউন্টে, রাইট? আপনি ট্রান্সফার করে দেবেন ক্রেডিট। না, আপনাকে ক্রেডিটটা জাস্ট আপনার ব্যাংকে ডিপোজিট করে দিতে হবে। আপনার তো ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে, আদারওয়াইজ তো আপনি ক্রেডিট করতে পারবেন না, রাইট? আপনি ডেবিটও করতে পারবেন না। আপনার কাছে তো অনেক টাকা আসতে পারে, সেটা তো আপনাকে উইথড্র করতে হবে। যেমন পেপ্যালের তো অফিস নাই, বুথ নাই, রাইট? যদি এখানে বাংলাদেশে দেয়ও, হয়তো ঢাকায় একটা অফিস হবে, বাট সারা বাংলাদেশের লোক কি ঢাকায় এসে টাকা তুলবে? এরকম না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভেরিফাইড হতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। সো ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়ে ওখান থেকে সে তুলে নেবে। এখন আপনাকে কেউ টাকা পাঠিয়েছে, মনে করেন $500 কেউ পাঠিয়েছে, ইউএসএ থেকে কেউ পাঠালো $500, ঠিক আছে? আপনি ইনস্ট্যান্ট ওই টাকাটা ডিপোজিট করে আপনি ক্যাশ করে নিতে পারবেন,
সুবিধাটা বলছি, পেপাল যদি আসে, এই যে ওয়েস্টার্ন ইউনিয়ন বা আদার্স, সময় লাগে না? বিভিন্ন সিস্টেমে অনেক সময় লাগে। ওখান থেকে পেপাল থেকে সে ডিপোজিট করে ট্রানজেকশন করে দেবে আপনার অ্যাকাউন্টে, আপনি এখানে ডিপোজিট করে টাকা তুলে নেবেন। হ্যাঁ, ওটা তো ব্যাংক টু ব্যাংক বসে থাকলে চলে আসে। এটা তো ব্যাংকে যেতে হয়, বাট আপনার এখন তো আর ব্যাংকে যেতে হচ্ছে না, আপনি ইচ্ছা মতো বাসে বসেই করতে পারছেন। এইটাই, আপনি বুথে যাবেন, রাতের বেলা আপনার টাকা আসলো, আপনি বুথ থেকে টাকা তুলে নিয়ে আসবেন। ব্যাংক তো আর রাতে খোলা থাকে না। ফ্যাসিলিটি ডেফিনেটলি আছে। এখন কথা হচ্ছে যে পেপালে যখন আপনি ক্রেডিট করছেন অর ডেবিট, ওই যে অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে রয়ে যাচ্ছে অ্যাজ এ ক্রেডিট, সেটা দিয়েই কিন্তু তার মূল বিজনেসটা চলে। তো পেপাল খুবই স্ট্রং একটা কোম্পানি এখন, আর মেইনলি তাদের হয়তো ক্যাশ ক্যাপিটাল অত বেশি না যা হয়তো মাইক্রোসফট বা ফেসবুকের অ্যাকাউন্টে রয়েছে, বাট তাদের যে অ্যামাউন্টটা রয়েছে সেটা নেহায়েত কম না। তারা টপ 15 or 20s এর মধ্যে আছে। আর তারা মূলত যে কাজগুলো করে, সেই কোম্পানি মূলত যে কাজগুলো করে সেটা হচ্ছে যে বড় বড় জায়গাতে ইনভেস্ট করে। তারা ইনভেস্টর হিসেবে কাজ করে মূলত। তাদের সম্পর্কে আপনারা একটু পড়তে পারেন চাইলে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যখন ক্রেডিট করছি বা ডেবিট, রাইট, আমি ক্রেডিট করলে এবং ডেবিট করলেও তো ট্রানজেকশন হচ্ছে, ওই সময় পেপালের কোনো ট্রানজেকশন ফি নেই। বাট আমি 2 টাকা যদি শূন্যকে পাঠাই, তাহলে তার কাছ থেকে 2 পয়সা কেটে নেবে, রাইট? 3%, এখন 2 পয়সা হয় কি 3 পয়সা হয় সেটা তারা কেটে নেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো তারা ওখান থেকে 3% করে চার্জ করবে যদি আমি ডিজি ট্রানজেকশন করি, বাট ডিপোজিট বা ক্রেডিটের ক্ষেত্রে কোনো ফি তারা কাটবে না। যতবার খুশি আপনি ততবার করতে পারেন। প্রত্যেকটা দেশেই মান্থলি একটা রেঞ্জ থাকে, লিমিট থাকে। সব জায়গাতেই আবার একরকম না, রাইট? আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা যদি এক্সেস দেই হয়তো বড় জোর প্রতি মাসে $1000 বেশি আমরা ট্রানজেকশনের সুযোগ দিব না, খরচের সুযোগ দিব না, নিতে পারি অনেক। হ্যাঁ, বাংলাদেশ হয়তো সেই সুযোগটা দেবে, নেও তুমি ইচ্ছে মতো, তুমি দিতে পারবা $500, খরচ করতে পারবা $500 ম্যাক্সিমাম, এরকম একটা, অথবা $1000। আমি বাইরে থেকে টাকা নিয়ে আসছি এবং আমার ইকোনমিতে অ্যাড করছি, খরচ যা করছি দেশের মধ্যেই করছি, টাকার বাইরে যাচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে মূল যে ইস্যুটা পেপালের জন্য। বাট পেপালটা সবসময়ের জন্যই কি সিকিউর, পেপালের ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম। এখন authorize.net এর যে ইস্যুটা, সেই ইস্যুতে যদি আমি কথা বলি, authorize.net-টা কিভাবে কাজ করে। একটু খেয়াল করি যে authorize.net যেটা, আমরা নর্মালি যখন অন্যান্য সাইটগুলোতে যাই, সবচেয়ে বেশি যে দুইটা পেমেন্ট মেথড দেখা যায়, এর মধ্যে ক্রেডিট কার্ড অপশন একটা আর হচ্ছে পেপাল অপশন। সো ক্রেডিট কার্ড যখন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড অপশন, সেটা অলওয়েজ কি authorize.net, authorize.net এর মাধ্যমেই এই ট্রানজেকশনটা মেড হয়। তো আমরা চাইলেও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড পেতে পারি কোনো প্রকার গেটওয়ে ছাড়াই, কারণ ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের গেটওয়েটা সকল দেশেই আছে। যারা ক্রেডিট কার্ড দেয় তাদের সাথেই কিন্তু এই সুযোগ সূত্রটা রয়েছে। এখন আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড সাপোর্ট করে, আমাদের দেশের মানুষকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দেয়া হয়, তার মানে কি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড এই দেশ থেকে ইউজ হতে হবে?
সো ওই পাত্রা বা ওই নেটওয়ার্কটা, ওই গেটওয়েটা সব জায়গার জন্য এস্টাবলিশড। ইন এসেন্স আপনারা বলতে পারেন যখন বলা হয় যে আমাদের দেশে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড নেই, বেসিক্যালি এই কথাটা কিন্তু ভুল। আমাদের দেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড আছে, অনলি ওয়ান। সেটা কি? ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা অথরাইজ .net এর সিস্টেমটা। এটা সবার জন্য বা মানে একদম বলতে পারে ম্যাস পিপলদের জন্য সেটা কখনোই মানে পাওয়াটা সম্ভব না, যেটাকে আমরা বলবো যে লজিকের থ্রুতে বা যে ক্রাইটেরিয়া দিয়ে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দেওয়া হয়, এটা সবার জন্য নেওয়াটা একেবারেই ইম্পসিবল। তো এখন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন কোনো সাইট টাকা নেয়, সেটা কিভাবে নেয়, রাইট, সেটা একটু দেখানোর চেষ্টা করবো, বলার চেষ্টা করব। আর ওই জায়গাটা বেশ রিস্কি আর কি। পেপালের মতো এতটা রিস্ক ফ্রি না, বাট authorize.net রিলায়েবল, রাইট? এটা authorize.net রিলায়েবল। টাকা পয়সা হেরফেরের পার্সেন্টেজ খুবই সামান্য, কারণ এখানে যখন ডিরেক্ট ব্যাংকগুলো ইনভলভ থাকে সেই ক্ষেত্রে ঠিক অত বেশি প্রবলেম ক্রিয়েট করে না, রাইট? কারণ আমি একটা ব্যাংকে টাকা দিব আরেকটা ব্যাংক থেকে, সেটা হতে পারে যে সেম ব্যাংক থেকেই, তো সেই কারণে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি যখন মনে করেন যে ফেসবুকে একটা পোস্ট বুস্ট করতে চাচ্ছি, তো আমাকে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে টাকাটা দিতে বলছে, তার মানে সেই ক্রেডিট কার্ড ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে টাকা নিতে পারবে না আমাদের কাছ থেকে। খেয়াল করবেন যে বাংলাদেশ থেকে যখন আপনি বুস্ট করতে যাবেন, আপনার কাছ থেকে যখন টাকা নিতে আসবে, তখন সে দেখাবে ভিসা, মাস্টার কার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস। কার্ড নাম্বার দিতে হয়, এক্সপায়ারি ডেট দিতে হয়, ভেরিফিকেশন কোড দিতে হয়, আর CCV2 নাম্বার দিতে হয়, রাইট? এটা দিয়ে প্রসিড করতে হয়। অন্য কোনো পেমেন্ট মেথড সেখানে নেই। তো আমি যদি করতে চাই, আমার কাছে কি লাগবে? একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে, ভিসা হোক, মাস্টার কার্ড হোক, আর আমেরিকান এক্সপ্রেস হোক, রাইট? এবং সেখানে ক্রেডিট থাকতে হবে না? ক্রেডিট কার্ডে ক্রেডিট বলতে বোঝায় আমার ক্রেডিট লিমিট ক্রস করে গিয়েছে কিনা, খরচ করতে করতে আমি আমার লিমিটকে শেষ করে ফেলেছি কিনা। কারণ ক্রেডিট বলতে কি আমি আগে টাকা দিব না, পরে টাকা দিব, রাইট? ডেবিট কার্ড কি আমার থাকতে হবে, দেন যদি আমি আমার ক্রেডিট সেই পরিমাণ থাকে, দেন আমি সেটা খরচ করতে পারবো। হ্যালো হ্যালো আচ্ছা, যা বলছিলাম যে আমি যখন সাইট লাইক আমি ফেসবুক থেকেই আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে যাচ্ছি, ফেসবুকের অ্যাকাউন্ট থাকতে হবে কোথায়? authorize.net এ, রাইট? authorize.net এমন একটা সার্ভার যেখানে মার্চেন্ট এবং ক্লায়েন্ট অ্যাকাউন্ট হয়। বেসিক্যালি মার্চেন্ট অ্যাকাউন্ট হয় ওখানে, ক্লায়েন্ট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে না। যে authorize.net মার্চেন্ট অ্যাকাউন্ট, দেন আমি ওই এপিআইটা এখানে ইন্টিগ্রেট করতে পারি, আমার সাইটে আমি ইন্টিগ্রেট করতে পারি। তার মানে ফেসবুক যখন তার অ্যাকাউন্টে মানে তার সাইটে ওই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের টাকা অ্যাকসেপ্ট করার এপিআইটা ইন্টিগ্রেট করেছে, অপশনটি ইন্টিগ্রেট করেছে, ডেফিনেটলি ফেসবুক authorize.net এর সাথে একটা অ্যাকাউন্ট করেছে, authorize.net এ গিয়ে একটা অ্যাকাউন্ট করেছে। নর্মালি যেটা হয় যে যখন অ্যাকাউন্ট করা হয় দেন এপিআই পাওয়া যায়। অ্যাকাউন্ট করতে হলে ওখানে অ্যাকাউন্ট করলে এপিআই পাওয়া যায়, এবং 3 ধরনের কি দেয়। যখন অ্যাকাউন্ট করা হয়, যারা মার্চেন্ট তাদেরকে ইউজার আইডি, ভেরিফিকেশন কি এবং আদার্স একটা আইডি আছে যেটা প্রোভাইড করে, এবং সেই ইনফরমেশন সহ সাইটের বিহাইন্ডে, ওই যে ফর্মটার কথা বলছি না, ফর্মের বিহাইন্ডে তারা এটাকে হিডেনে রেখে দেয়। আর আমি যখন আমার কার্ডটা দিয়ে কার্ডের ইনফরমেশন দিয়ে সাবমিট করব, দুইজনের ইনফরমেশন এক জায়গায় করে, মার্চেন্টের ইনফরমেশন একটা প্যাকেটে আর আমার কাস্টমার ইনফরমেশন আরেকটা প্যাকেট দিয়ে চলে যায় কার কাছে? authorize.net এর সার্ভারে শুরুতে। তার মানে আমি যে ইনস্ট্রাকশনটা সাইট থেকে পাঠালাম, ফেসবুক থেকে যখন আমি বুস্ট পোস্টে প্রেস করলাম, তখন একটা নির্দিষ্ট ডাটা কার কাছে গেল? authorize.net এর কাছে। authorize.net সেখানে দুই ভাগে ভাগ করলো ডাটাটাকে, একটা হচ্ছে মার্চেন্ট ইনফরমেশন আর একটা কাস্টমার ইনফরমেশন। সো মার্চেন্ট ইনফরমেশনটা তো আগে সে চেক করে নেবে এটা বেসিক্যালি ভ্যালিড কিনা, রিয়েল জায়গা থেকে আমার কাছে ইনস্ট্রাকশনটা আসলো কিনা, নাকি এদিক সেদিক থেকে ইনস্ট্রাকশনটা এসেছে, যে তার কি গুলো মিলিয়ে দেখবে ডেটাবেসে।
মেলানোর পর তার অ্যাকাউন্টটা অ্যালাইভ রেখে আমার অ্যাকাউন্টে এখন ওপেন করবে, যে আমার কার্ড নাম্বার, আমার ভেরিফিকেশন কোড, আমার এক্সপায়ারি ডেট সব ঠিক আছে কিনা, এবং এটা চেকিং এর জন্য সে পাঠিয়ে দেবে কার কাছে? ক্রেডিট কার্ড সেন্ট্রাল ব্যাংক সার্ভার আছে ওয়ার্ল্ড ওয়াইডে, একটাই সেন্ট্রাল ব্যাংক সার্ভার আছে, যার সাব সার্ভার্স রয়েছে, বাট আমি একটা জায়গায় গিয়ে সেটা চেক করতে পারি যে আসলে এই ক্রেডিট কার্ডের যে ইনফরমেশন গুলো আমাকে দেওয়া হয়েছে, নাম্বারটা, নেমটা, এক্সপায়ারি ডেটটা, সিসিভি2 নাম্বারটা সব ঠিক আছে কিনা, সে এখান থেকে চেক করে। authorize.net সরি ক্রেডিট কার্ড সেন্ট্রাল সার্ভারে এসে এটাকে চেক করে ফার্স্ট। চেক করার পরে সে ওখান থেকে ডিসিশন দিয়ে দেয় যে এই ক্রেডিট কার্ডটা কোন দেশের, রাইট? সো ওই সিসিসিএস সার্ভার থেকে সরাসরি আমাকে পাঠিয়ে দেওয়া হয় কোথায়? স্পেসিফিক কান্ট্রি সেন্ট্রাল সার্ভারে। মনে করেন আমার ক্রেডিট কার্ডটা ইউসিবি ব্যাংকের, তো ডেফিনেটলি এটা বাংলাদেশি ব্যাংক, সো বাংলাদেশের সেন্ট্রাল সার্ভারের কাছে আমাকে পাঠাবে। সেন্ট্রাল সার্ভার ওই কার্ড নাম্বার দেখেই বুঝতে পারবে এটা কোন ব্যাংকের, তো সে আমাকে ইউসিবি ব্যাংকের সার্ভারে পাঠিয়ে দেবে। তো সেখান থেকে আমার অ্যাকাউন্টে যদি ক্রেডিট থাকে, ক্রেডিটটা নিয়ে একদম উল্টো পথে সবাইকে ইনফরমেশন দিতে দিতে চলে যাবে কার কাছে? authorize.net এর কাছে। authorize.net ওই অ্যামাউন্টটা কি করবে? সরাসরি মার্চেন্টের অ্যাকাউন্টে প্লেস করে দেবে। সেটা বোঝা যাচ্ছে? মার্চেন্টের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে প্লেস করে দেবে সরাসরি সে, কিন্তু তার মানে মার্চেন্টের অ্যাকাউন্টের সাথে authorize.net সার্ভারের কি আছে? কানেকশন আছে। ক্লিয়ার? এবং এখানে কিন্তু ডিজিট ট্রানজেকশন হয় নাই, একদম সলিড অ্যামাউন্ট ট্রানজেকশন হয়েছে, এবং এটা রিস্কি। এই ট্রানজেকশনটা যে কোনো কেসে একটু এদিক সেদিক হলে ক্যান্সেল হয়ে যায়, যে কোথাও কোনো সার্ভারে গিয়ে যদি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু পায় সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়। এই কারণে আপনি ক্রেডিট কার্ড দিয়ে যে কোনো সময় ট্রানজেকশন করতে গেলে কখনো কখনো একাধিক বা ট্রাই করার প্রয়োজন পড়ে। ক্রেডিট কার্ড টাকা তো কাট নিয়ে যাইতেছে, তাহলে স্যার এটা তো স্যার ডিলিট টাকার অ্যামাউন্টটা চলে যাচ্ছে, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে পেপারের মধ্যে তো স্যার অ্যামাউন্টটা, মানে অ্যামাউন্ট যেটা হচ্ছে ওইটা ওই ডিজিটটা, হ্যাঁ ওই ডিজিটটা ওই সার্ভার টু ওই সার্ভারই পাস হচ্ছে, ওই সার্ভার টু সার্ভারই পাস হচ্ছে। বাট এখান থেকে যেটা হচ্ছে যে এখান থেকে যখন ক্যাশ অ্যামাউন্ট কেটে গেছে, বাংলাদেশ ব্যাংকে থেকে সে ক্লেম করে টাকাটা, ব্যাংক থেকে সার্ভার থেকে ক্লেম করে টাকাটা সরাসরি authorize.net এর কাছে চলে যাবে, ক্যাশ চলে যাবে, টাকা ডলারের ওর কাছে পৌঁছে যাবে। মানে আমি যখন বাংলাদেশ থেকে কোনো দেশে টাকা দিতে চাই, ডেফিনেটলি ওই টাকার গাড়ি তুলে নিয়ে কিন্তু দেই না, তাই না? বাট ওখানে টাকা পৌঁছানো ডেফিনেটলি কোনো অপশন আছে, যে আমার রিজার্ভ থেকে হয়তো সেই টাকাটা তাদের কাছে চলে যাবে। এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এই ইস্যুগুলো এখানে ইনভলভ থাকে, এবং এই ট্রানজেকশনটা মেড হতে 3 সেকেন্ড সময় লাগে অনলি। আবারও বলছি যে এর ভেতরে যদি কোনো গন্ডগোল হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা ক্যান্সেল হয়ে যায়, কোনো প্রকার ইন্টারাপশন সহ্য করে না আর কি, ওভাবেই করা আছে, ইন্টারাপ্ট হলে কি হবে? ক্যান্সেল হয়ে যায়। সো authorize.net এবং পেপাল, এটাতে কি স্যার এরকম হয় যে মানে প্রবলেম হলো কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে গেছে? অনেক সময় হয়ে থাকে, হয়েই থাকে, বাট এটা রিজলভ করা যায়। রিজলভ করা যায়। মনে করেন আপনি এমন কাউকে টাকা দিচ্ছেন, সে রিলায়েবল, আমি বোঝাতে পেরেছি? সে রিলায়েবল। কিন্তু স্যার তার অ্যাকাউন্ট হ্যালো, হ্যাঁ ওই বুঝলাম। একটু চেক করি যে পেপাল এপিআইটা কোন প্রজেক্টের মধ্যে আছে, কিভাবে আপনারা পাবেন। রিসোর্স ভিউ,
এই ফাইলটা একটু সবাই কালেক্ট করেন। এটা বেসিক্যালি পেপ্যালের এপিআই সঙ্গে আমি লাস্ট ডেতে দিয়েছি, রাইট? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, যার মাধ্যমে কি হবে, এটা কোন প্রজেক্ট খুললাম, আমি কোনটাতে আছি, নিচে। এইটা আমরা পাবো কিভাবে? এপিআইটা এটা তৈরি করা, এপিআই সম্পর্কেও কথা বলছি, কোথা থেকে পাবেন, কিভাবে নিতে হয়। sandbox.paypal.com বলে একটা সাইট আছে, developers.paypal.com বলে একটা সাইট আছে। টেস্ট করার জন্য স্যান্ডবক্স ইউজ করতে হয়, যে আপনি ট্রানজেকশন গুলো যখন করছেন এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, স্যান্ডবক্সে অ্যাকাউন্ট করতে হয়। আর এপিআইটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে developer.paypal.com এ, developers.paypal.com এ, অথবা পেপাল ডেভেলপার্স গুগলে সার্চ দিলেই আপনার ওই লিঙ্কটা পেয়ে যাবেন, রাইট? তো যেখান থেকে আপনি এপিআই গুলো পেতে পারেন। গ্রুপ স্পেসিফিক করে দিচ্ছি। Good. তাহলে এটা একটু নামিয়ে নেন এবং এই ফাইলটা ওপেন করে দেখেন, ঠিক আছে? ওই শিখতে অন করলাম না অন করলাম? এত মানুষ যে সাইডে আরে খান 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 খান, ঠিক আছে, চুপ খান চুপ, ঠিক আছে। দেখুন গভীরের রোজা ছিল না ভিডিও না
.5 -.5 ওই লাইনটা এটা তো মনে আছে না এটা করলে যাতে সুবিধা আছে আরে এই নাই কোন সিরিয়াস না আর না পুরো আমি এই যে বড় না না এই যে কোন না তো তো বানান তো বড় দিই এই তো জীবন the IT training. Improve your computer skills. Sign up new for new free online courses. Doctor মাথার জন্য পয়েন্ট অবশ্যই তো এটা দিয়ে আমরা একটু সুন্দর ব্যাপারটা দেখো তোমার এখানে যারা তুমি কি খুলনা দিলে ছবিটা দিলেন নাকি কে এসে ऑडियो बनाएगा यूनिवर्सिटी के लिए
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। ক্লাস শেষ করার পর, হ্যাঁ আচ্ছা, এখন এখানটায় আমরা এপিআই এর কথা বলছিলাম। এপিআইটা হচ্ছে বেসিক্যালি আমি তাহলে আমি আমি এপিআইটা কোথা থেকে পাবো? ব্যাচ 1 থেকে পাবো, তাই না? সো ব্যাচ 1 থেকে আমি নিয়ে নেই, ব্যাচ 1 থেকে এপিআইটা আমি নিচ্ছি এবং এপিআইটা করতে পারেন, ফাইলটা রিনেম করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন এখান থেকে আমি রিসোর্সে যাচ্ছি, রিসোর্স থেকে ভিউ হয়ে আমি আমার যে পেজেসের মধ্যে আমি এপিআইটা রেখে দিচ্ছি। এপিআইটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। রিপিট করছি, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসের মাধ্যমে আমি যার এপিআই তার সাথে কমিউনিকেট করতে পারি। রিপিট করছি, আমি যার এপিআই তার সাথে কমিউনিকেট করতে পারি। এপিআইটা দিয়েছে কি? পেপাল। পেপালের এরকম 3টা রিনাউন্ড এপিআই রয়েছে পেপালের সাথে ইন্টিগ্রেট করার জন্য। একটা হচ্ছে এইচটিএমএল স্ট্যান্ডার্ড, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। পান্থপথে ফার্নিচারের দোকান কতগুলো? অনেক অনেক, বাট এর মধ্যে 2-4টা হচ্ছে ব্র্যান্ড, তাই কিনা? একটু বোঝার চেষ্টা করেন, 2-4টা ব্র্যান্ড, হাতিল বা অটবি, এরা হচ্ছে ব্র্যান্ড। পারটেক্স ব্র্যান্ড, যে আপনি টাকা দিয়ে আসলেন, আপনি রিলাই করছেন এবং বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে, এটা আপনি জানেন। এর মধ্যে সিস্টেমও তাই, আপনি টাকা দিলে ইনস্ট্যান্ট প্রোডাক্ট পাচ্ছেন না। শোরুমে শুধু শো করার জন্য প্রোডাক্ট রয়েছে, তাদের কারখানা থেকে প্রোডাক্টটা চলে আসবে। সেটা বোঝা যাচ্ছে? আপনি কিন্তু তাকে টাকা দিয়ে চলে আসেন এবং জিজ্ঞাসা করছেন না আসবে তো কিনা, কখন আসবে, আমি থাকবো কিনা, ভ্যানের সাথে যাব কিনা, গাড়ির সাথে যাব কিনা, কখন আসবে, কয়টা আসবে, কখন মানে কয় তারিখে আসবে, অনেক কিছু। বাট পাশের কোনো একটা দোকান থেকে আপনি যখন প্রোডাক্ট কিনছেন, যেটা ছোট দোকান, ব্র্যান্ডেড না, নামও আপনি জানেন না, বাট ফার্নিচার দেখে ঢুকেছেন, রাইট? নর্মালি প্রোডাক্ট যখন কিনতে আসে, গুগল হয়ে সাইটে আসে, সাইটের নাম তারা চোখেও দেখে না, জানেও না যে সে কোথা থেকে প্রোডাক্ট কিনছে। তো তারা যদি বলে যে স্যার যান, আমি প্রোডাক্ট নিয়ে আসতেছি, আপনি কি যাবেন? উনি ওখানেই দাঁড়িয়ে থাকবেন, বলবেন যে না আমি ভ্যানের সাথে যাচ্ছি, ঠিক না? হ্যাঁ, আপনি চিনতে পারবেন না। এটাই হচ্ছে মূল ইস্যু। আর এদের সংখ্যা কি বেশি না কম? বেশি। হ্যাঁ, মনে করেন আমরা আপনারা যখন বিজনেসে নামবো, ট্রানজেকশনের জন্য টাকা নিব, তাদের অবস্থা তাই। ইউজাররা আপনাকে আমাকে বিলিভ করবে না যতক্ষণ না আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে না, রাইট? সো যারা যেমন, তাদের জন্য ঠিক তেমন এপিআই, রাইট? অ্যামাজন, ইবে, আলিবাবা এক্সাম্পল হিসেবে বলছি। এখানে যখন পেপাল ইউজ হয়, তখন পেপাল ইউজ হয় ডু ডিরেক্টে। ডু ডিরেক্ট যেটাকে বলে যে আমি পেপালে যাব না, নিজ দিক দিয়ে শুধু ট্রানজেকশন হয়ে যাবে, ইউআরএলটা বড় যে দেখা যাবে নিচে যে ট্রানজেকশন হচ্ছে, ওই সাইট থেকেই সাকসেসফুল বা ফেইলার মেসেজ দিয়ে দেবে। যে আমি আলিবাবাতে কোনো প্রোডাক্ট কিনেছি, পেপালের আইডি দিয়ে ট্রানজেকশন হয়ে গেলে আমাকে সাকসেসফুল দেখাবে, ট্রানজেকশন না হলে আমাকে ফেইল দেখাবে।
বাট ট্রানজেকশনের যত কার্যকলাপ এপিআই এর মাধ্যমে কিন্তু পেপালে দিয়েই হচ্ছে। সাইট আমি আলিবাবাতেই রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। তারা ইউজ করছে কি ডু ডিরেক্ট এপিআই। 2, কোন সার্ভিস আছে যেটা মান্থলি বেসিস, 6 মান্থলি অর কোয়ার্টারলি অথবা অ্যানুয়ালি চার্জ করতে হয়। অনেক সার্ভিস আছে যে আমি কিনছি, প্রাথমিকভাবে ফি দিচ্ছি $500, তারপর প্রতি মাসে $100। প্রাথমিকভাবে ফি দিচ্ছি ফ্রি, প্রতি মাসে আমাকে $100 দিতে হবে। প্রথম মাসটা ফ্রি, তারপর থেকে আমাকে $100 করে দিতে হবে। ক্লিয়ার? এখানে আসি কি রিকারিং প্রসেস। এখানকার ট্রানজেকশন প্রসেসটা কি রিকারিং, এটাকে বলা হয় পেপাল রিকারিং। 3 নাম্বারটা হচ্ছে যে আমি কোনো একটা সাইট থেকে প্রোডাক্ট কিনতে যাচ্ছি অথবা সার্ভিস কিনতে যাচ্ছি, যখনই আপনি কার্ট থেকে অর্ডারটা কনফার্ম করলেন বা পেমেন্ট করতে যাচ্ছেন, দেন অর্ডারটা সেভ হয়ে যাবে এদিকে, আর আমাকে নিয়ে চলে যাবে কোথায়? পেপালে। অর্ডারটা সেভ হবে কি পেন্ডিং স্ট্যাটাসে, কারণ আমি কিন্তু সাইট থেকে চলে গেলাম, টাকা দিতে যাচ্ছি অন্য কোথাও, রাইট? পেপালে গেলাম, ওখান থেকে আমি ফেরত নাও আসতে পারি। বুঝতে পেরেছি? আমি ওখানে যাচ্ছি, সেখান থেকে ফেরত নাও আসতে পারি। যদি ওখান থেকে টাকা দিয়ে দেয় খুব ভালো, না দিলে নাই, রাইট? সো আমার শুধু ডাটা পেন্ডিং স্ট্যাটাস দিয়েই সেভ হয়ে যাবে। মনে করেন আমরা যখন করব, আমার ডাটা সেভ হবে, আমি নিয়ে যাব কাকে? পেপালে নিয়ে চলে যাব, রাইট? সো পেপালে গিয়ে সে পেপালকে দেখে টাকা দেবে, আমাকে দেখে টাকা দেবে না। পেপালকে সে ট্রাস্ট করে। যদি আমি প্রোডাক্ট না পাই, পেপাল আমার টাকাটা ফেরত দেবে। পেপালে সে সিস্টেম রয়েছে। আমি যদি উইদিন 3 days ক্লেম করি যে না আমার এই প্রোডাক্টটা পৌঁছায় নাই বা আমি এই অর্ডারটা রিফান্ড করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে পেপাল সেটা অ্যাকসেপ্ট করবে, আপনাকেও জানিয়ে দেবে, আপনার প্রসেসটা থামিয়ে দেবে এবং টাকাটা রিফান্ড করে দেবে। এই কারণে মার্চেন্টকে কোনো অর্ডারের 3 দিনের মধ্যে তার টাকা তুলতে দেয় না, ওই টাকাটা যেটা 3 দিনের মধ্যে এসেছে। সেটা বুঝতে পেরেছি, কারণ 3 দিনের মধ্যে সেটা রিফান্ড রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করবে, তাদের টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে। এর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পেপাল ভ্যালিডিটি চেক করে যে আসলেই প্রোডাক্টটা ডেলিভার্ড হচ্ছে কিনা। এই কারণে পেপালের টার্মস এন্ড কন্ডিশনে যেটা দেয়া থাকে যে তোমরা স্ট্যান্ডার্ড শিপিং অ্যাকসেপ্ট করবা না। আমরা যারা বাইরের দেশ থেকে প্রোডাক্ট কিনি বা ওই দেশেরই যারা প্রোডাক্ট কিনে, সাজেশন হিসেবে থাকে, পেপালের সাজেশন থাকে তোমরা ডিএচএল আর ফেডেক্স কে ইউজ করো, কারণ ডিএচএল ফেডেক্স এর সাথে তাদের রিলেশন আছে, যে তারা ট্রেস করতে পারে, এপিআই এর মাধ্যমে ট্রেস করতে পারে আসলেই প্রোডাক্টটা ট্রানজেকশন হচ্ছে কিনা, নাকি ফ্রডিং করছে কাস্টমারের সাথে। বলতে পারেন আমার অর্ডার চালান হয়ে গেছে, আমি এখন রিফান্ড করতে পারবো না, বলতেই পারে। যদি না তার কথা ঠিক হয়, সেক্ষেত্রে সে কাস্টমারকে জানিয়ে দেবে যে না অর্ডার চলে আসছে, তুমি কনফার্ম করেছো, এই যে তোমার কি প্রুফ, তুমি এটাকে আর রিফান্ড করতে পারবে না, রাইট? একটা পলিসির মধ্যে দিয়ে আসতে হবে। আর যদি প্রোডাক্ট না পাঠিয়ে মার্চেন্ট বলে যে আমি প্রোডাক্ট পাঠিয়েছি, সে জানতে পারবে ফেডেক্স বা ডিএচএল এর কাছ থেকে যে আসলেই সে প্রোডাক্টটা দিয়েছে কিনা, কারণ ডেলিভারি তো করবে তারা। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন স্ট্যান্ডার্ড শিপিং হয় তখন কিন্তু কস্টিংটা খুব কম থাকে। স্ট্যান্ডার্ড শিপিং বলতে কোম্পানি নিজেই প্রোডাক্টটা পৌঁছে দেবে, আর ডিএচএল ফেডেক্স থার্ড পার্টি কোম্পানি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে প্রোডাক্টটা পৌঁছে দেবে, রাইট? সো পেপালের সাথে ভর্ট একটা রিলেশন রয়েছে। সো এইচটিএমএল স্ট্যান্ডার্ড, ওয়েবসাইট স্ট্যান্ডার্ড বলতে যেটাকে আমরা বুঝি সেটা হচ্ছে যে আমাকে সাইট থেকে পেপালে নিয়ে যাবে, পেপাল সে দেখবে, জানবে, বুঝবে এবং সেখান থেকে সে অর্ডারটা কমপ্লিট করে আসবে। বাট আমাকে কিন্তু পেপালের কাছে এই কার্টের ইনফরমেশন গুলো নিয়ে যেতে হবে না, কি প্রোডাক্ট ছিল, রাইট? প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের প্রাইস, এগুলো যদি পেপালের কাছে লিপিবদ্ধ না থাকে তাহলে কিন্তু আমি পেপালের কাছে ক্লেম করতে পারবো না কোনো কিছু দিয়ে। কোন অ্যাড্রেসে যাওয়ার কথা সেটা যদি না দেয়া থাকে, সেটাও কিন্তু আমি ক্লেম করতে পারবো না যে এই অ্যাড্রেসে যাওয়ার কথা, রাইট? সো প্রুফ দিতে হয় তার কাছে। আর আমরা এই কোডের মাধ্যমে পেপালের কাছে যা পাঠাবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কার কাছে টাকা যাবে, মানে কে টাকাটা রিসিভ করবে, রাইট? কি ধরনের পেমেন্ট এটা, কার পার্সপেক্টিভে আমি পেমেন্টটা নিচ্ছি, কোন অ্যাড্রেসে এই প্রোডাক্টটা যাবে বা সার্ভিসটা পৌঁছবে, এই কোডটার মধ্যে সেটাই লেখা আছে এই এপিআইটার মধ্যে। সেটা বোঝাতে পেরেছি?
সো এপিআইটা কি? HTML ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পেমেন্ট। ওকে, সো এটাকে প্রসেস করার জন্য ফার্স্টে আমাদের একটা ফর্ম লাগবে, পেমেন্ট ফর্ম। অর্ডারটা মানে পেমেন্টটা ডেটাবেজে সেভ করব আমরা, তারপরে যখনই আমরা প্রেস করব, অর্ডারটা আমরা পরে সেভ করব, আজকে এটা আমরা টেস্ট করব যে আমরা অর্ডার কনফার্ম করলে আমরা সেখানে চলে যাচ্ছি কিনা, রাইট, পেপ্যাল এপিআইটাতে চলে যাচ্ছি কিনা। একটু যদি আমরা রিসোর্সে যাই, ভিউ এর আন্ডারে পেজেস এর মধ্যে আমাদের এপিআইটার নাম কি? HTML স্ট্যান্ডার্ড এপিআই। আচ্ছা, আমরা লাস্ট পর্যন্ত কোথায় ছিলাম সেটা একটু চেক করি। না, দেখি নাই। এক রানও করে, ভেরি নাইস, 4 প্লেয়ার। ভালো খেলছে স্যার, নতুন কত ভালো খেলছে, 4 বলে 6 নিতে পারে নাই। কে খেলছে? ব্যাটসম্যান কে ছিল? কোন বাহাদুর? নিউ বাহাদুর। আচ্ছা, বাংলাদেশি বাহাদুররা আজকে কি করলো? ঠিকই আছে। ভারতের যে অবস্থা, বাংলাদেশ গেলে তো ওদেরকে একদম সাইজ করে আসবে। হায়দ্রাবাদে হওয়ার কথা, আমরা তো এদিক দিয়ে লাভ দিলে হায়দ্রাবাদে চলে যেতাম। আমরা নৌকা চড়ে বঙ্গোপসাগর দিয়ে কর্নার কর্নার দিয়ে। হ্যাঁ, শ্রীলঙ্কা থেকে অস্ট্রেলিয়া যায় নৌকা চড়ে, চারটিখানে কথা নেই। ওখানে না হয় পারিজনই কম, এদিকে শ্রীলঙ্কায় ম্যাপ দেখলে বুঝতে পারছেন এখন থেকে কিভাবে যায় আমার তো মাথায় ঢোকে না। হ্যাঁ, বুঝি না। আসলে কি তোমরা ম্যাপই দেখো নাই, বুঝছো? চিনে না, বোঝে না। তোমরা কখনো ম্যাপই দেখো নাই। আসলে বাংলাদেশের মানুষ মানে নাগরিক হয়ে তুমি বাংলাদেশের ম্যাপটা দেখা উচিত ছিল। আরে না, কোনটা ডুবতে পারে? ফরিদপুর কেন ডুববে? ফরিদপুরের আশেপাশে কি আছে? পদ্মা, পদ্মার জল ডুবে যাবে, একটা মাইক দিতে পারেন, অনুমতি আছে। ডুবে গেলে তো আগে সেন্ট মার্টিন ডুবে যাবে, হাতিয়া ডুবে যাবে, তাই না? মহেশখালী ডুবে যাবে, তারপরে হচ্ছে ওই নোয়াখালী ডুবে যাবে, ফেনী ডুবে যাবে। হ্যাঁ,
নোয়াখালী, নোয়াখালী না, নোয়াখালী ঢুকবে, নোয়াখালী, ফেনী, এর সুন্দরবনের ওই সাইডটাও খুলনা খুলনার এক কর্নার ডুবে যাবে। সুন্দরবন গাছগুলো স্যার দেখতে সুন্দর লাগে, মানে বর্ষা পরে গেলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিছু নেই, মানে পাতা টাতা নাই নেই। এই সাইড, উপর দিয়ে সবুজ। তাই না? খুব ইচ্ছে আমার যাওয়ার। স্যার জান নাই? না, ওই জায়গাটাতেই যাইনি, বাংলাদেশের কুয়াকাটাতে আর ওখানে যাইনি। এদিক সেদিক সবই মেরে আসি, এদিকে যাইনি। আমার মানে জাস্ট আপনি কুয়াকাটা এখন যেতে পারেন, এখন তো অনেক কুয়াকাটা, কুয়াকাটা, সুন্দরবন আর কুড়িগ্রাম, কুড়িগ্রামে যাওয়ার ইচ্ছা আছে। সুন্দরবনে স্যার মানে ওটা কুড়িগ্রাম গেলে আপনি হিমালয় দেখতে পাবেন, শীতে যেতে হবে, হিমালয় যেতে হবে। নিচে দিয়ে তাকাইলে স্যার এই সাইড থেকে ওই পার পর্যন্ত দেখতে পাবেন পুরো প্ল্যান, এই যে পিছনে শুধু গাছগুলা যে নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেখা যায়, আর ওই পাতাগুলা ছাটাই ছাটাই করে রাখছে নাকি আদৌ? বোন স্যার ছাটাই করছে, ছিড়ি তো কথা। এটা স্যার লবণাক্ত পানি না স্যার, মানে যখন পানি আসে তখন তো আর ওই পাতাগুলো ওইরকম থাকে থাকতে পারে না, মানে মারা যায় না। স্যার ওইটা ঢেউ কি পরিমাণে যে শব্দ। ওখানে কি ঢেউ আসে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমরা এখন একটু আগাই। সেটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আমরা যে স্টেজে ছিলাম প্রজেক্টের, সেখান থেকে যদি আমরা ধরে নেই জাম্প অন টিটি এলআইসিটি পিএসপি কই এলআইসিটি ব্যাচ 2, তাও তো নাই। আমাদের প্রজেক্টের নাম কি? এইটা কপি করে দিলেই তো হয়। টিপি নাই স্যার, শুধু এলআইসি। বিআইটিএম থেকে করতেছে, তারা দুইটা পাবে না, বিআইটিএম এর একটা, না, এসিএফপি এর একটা। বিআইটিএম থেকে সই, এসিআইপি ওরা আর গুরু ইয়ে নেয় নাই। আচ্ছা, আমরা প্রসেস করছি, আমরা কার্টে যাচ্ছি। কার্ট থেকে যখন আমরা চেক আউটে আছি, আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল হ্যাঁ, এটার অ্যাকাউন্ট আছে, লগ ইন করেছি। এখানে কিন্তু রিমেম্বার মি দেওয়া আছে, কাজ করে। হ্যাঁ, রিমেম্বার মি টেস্ট করবেন, কাজ করে। আর কাস্টমাইজেশনটা কি আপনাদের দেখিয়েছিলাম, যে ফর্ম যদি কখনো কাস্টম করতে হয় অতএব না, ইমেজ আপলোডিং সম্ভব না, ঠিক আছে। বাট আপনি যদি, আপনারা যদি অথের ফর্ম, আমি একটু তাহলে ক্লিয়ার করি। অথে দেখেন আমরা লগ ইন করি নাই এখনো, কার্টে যাচ্ছি। কার্ট থেকে যখন আমি চেক আউট করেছি, লগ ইন করা আছে না, আমি লগ আউট করি। কার্টে যাচ্ছি, চেক আউট করছি, রেজিস্টার। এখানে যদি আমরা কোনো অ্যাডিশনাল ফিল্ড দিতে চাই, আপনি শুধু ফিল্ড দিতে পারেন, এক্সট্রা কোনো কিছু করাটা ডিফিকাল্ট। লাইক যদি আপনি ফাইল আপলোডের যে ইস্যুগুলো করেন বা চাচ্ছেন, সেটাতে ডিফিকাল্ট হবে। বাট আপনি এক্সট্রা ফিল্ড অ্যাড করতে পারেন, লাইক আপনি মোবাইল নাম্বার দিতে চাচ্ছেন, রাইট, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম আপনি অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ, সিটি, কান্ট্রি, জিপ কোড এগুলো আপনি নিতে চাচ্ছেন কোনো ইউজারের কাছ থেকে, সেটা আপনি নিতে পারেন। তার মানে অথ ক্লাস থেকে অথের ফর্মে আপনি নতুন ফিল্ড অ্যাড করতে পারেন। নতুন ফিল্ড অ্যাড করলে কি, নতুন ফিল্ডের ডাটা ডেটাবেজে রাখতে হবে না, সেই সেন্সে আপনাকে ডেটাবেজের ফিল্ডও বাড়াতে হবে। হ্যাঁ, মনে করেন আপনি একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছেন মোবাইল নাম্বার,
আমি এটা একটু অ্যাড করে দেখাই, এটা ভেতরে থাক। যেটা আমরা জানছি যে কিভাবে ল্যারাভেলে অথেন্টিকেশন ক্লাসে রেজিস্ট্রেশন ফর্মটাকে এডিট করতে পারি আমরা, বা কাস্টম করতে পারি। হ্যাঁ, আমরা কাস্টম করতে পারি। তারপরে আমরা পরের স্টেপে ঢুকছি। কাস্টম করার জন্য আমি শুরুতেই যেটা করব, আমার ডেটাবেজের একটা ফিল্ড বাড়িয়ে নিব। আমি চাচ্ছি যে মোবাইল নাম্বার যুক্ত করব। এটা তো আমরা রোল ব্যাক করে স্কিমাতে ফিল্ড অ্যাড করে কি করতে পারি, মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলাম অ্যাড করে নিতে পারি। পরে স্যার আরো অনেক কিছু অ্যাড করা হচ্ছে, রোল ব্যাক, অনেক কিছু অ্যাড হয়েছে। রোল ব্যাক হলে এখন একটু প্রবলেম হয়ে যাবে। ইউজার টেবিলে আমি একটা নতুন কলাম যুক্ত করে নিচ্ছি। কলামটার নাম বলছি মোবাইল নাম্বার। এটা আমি ইমেলের পরে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার, এটা আমি ভার্কারে রাখছি। লেন্থ আমি 11 এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভার্কারে দিচ্ছি এবং লেন্থ আমি 11 দিয়ে দিচ্ছি এবং আমি ডাটা সেভ করছি। ফর্মের একটা ফিল্ড আমাকে বাড়াতে হবে না। আমাকে যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে, ভিউ এর মধ্যে অথের মধ্যে কি রেজিস্টার ব্লেডে ইমেলের পর আমি মোবাইল নাম্বার বলে একটা ফিল্ড বাড়িয়ে দিব। আমি একটা নতুন ফিল্ড বাড়াচ্ছি, মোবাইল আন্ডারস্কোর নাম্বার। এটা নাম্বার, নেম মোবাইল নাম্বার, আইডি মোবাইল নাম্বার, ভ্যালু মোবাইল নাম্বার, এরর মোবাইল নাম্বার, আর এরর ফার্স্ট। লেটস চেক যে এখানে আমরা মোবাইল নাম্বারটা অ্যাডিশনাল এসেছে কিনা। মোবাইল নাম্বারটা অ্যাডিশনাল কিন্তু কোথায়, ওল্ড, এটা একটা ফাংশন। আচ্ছা, এবার যেহেতু আমি নতুন ফিল্ড অ্যাড করেছি, ডাটা সেভ করতে গেলে তো এই ফিল্ডের ডাটা কন্ট্রোলার হয়ে ডাটাবেজে যেতে হবে। সো কন্ট্রোলারের মধ্যে বলে দিতে হবে না যে তোমার এখানে এখানে কাজ করতে হবে। তো কন্ট্রোলার হচ্ছে এসটিটিপি কন্ট্রোলারে অথের মধ্যে লগইন না রেজিস্টার কন্ট্রোলারে বেসিক্যালি দুইটা জায়গা আছে। একটা হচ্ছে ভ্যালিডেশন, আমি ভ্যালিডেশনে এটাকে যুক্ত করছি, কপি করে নিলাম। এটা রিকোয়ার্ড হবে, ইমেল দিয়ে ভ্যালিডেট করবেন, এটা দরকার নেই। রিকোয়ার্ড হবে ম্যাক্সিমাম লেন্থ আমি বলছি 11, রাইট? আমি রিকোয়ার্ড করছি আর ম্যাক্স লেন্থ দিয়ে দিচ্ছি, রাইট? আচ্ছা, ফিল্ডটার নাম কি, মোবাইল আন্ডারস্কোর নাম্বার। তাহলে ভ্যালিডেশনটাও হয়ে গেল। এটা ডেটা মানে সার্ভার সাইড ভ্যালিডেট। এবার আসছি আমি ডেটাবেসে তো ডেটা দিতে হবে, তাই না? সো এই ডাটা এর মধ্যে আমাদের ডাটাগুলো রয়েছে, সে কোনো ভাবে এখানে এনেছে, মানে কোনো না কোনো স্টাইলে সেই জায়গায় ডাটা এনেছে। এটা হচ্ছে ডেটাবেসের কলাম আর এটা হচ্ছে আমার ফর্মের ফিল্ড। সো ডেটাবেসের কলাম আর ফর্মের ফিল্ড, ডেটাবেসের কলামও মোবাইল নাম্বার, রাইট? কলামটাও কি মোবাইল নাম্বার, ফর্মের ফিল্ডটাও কি মোবাইল নাম্বার। আর পাসওয়ার্ড গুলো দেখেন বিক্রিপ্ট পিএসপি ফাংশনালিটির মাধ্যমে এটা যাচ্ছে, তো হিজবিজি ক্যারেক্টার ডেটাবেসে যাবে। তার মানে এখন আমাদের মোবাইল নাম্বারটা কি হবে,
সেভ হওয়ার কথা। বাট আরেকটা ছোট্ট জিনিস এখানে দরকার, ছোট্ট চেঞ্জ লাগবে, সেটা হচ্ছে ফাইলটা একটু দেখবেন। আমরা কিন্তু এখন কাজ করছি রেজিস্টার কন্ট্রোলারে। এডিশনাল যেটা করতে হবে সেটা হচ্ছে সরি, আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে user.php নামে একটা ফাইল আছে। এই ফাইলটার মধ্যে ফিলেবল প্রোটেক্টেড একটা ফাংশনের এগেনস্টে, মানে কি বলবো, এটা মডিফায়ারের মাধ্যমে ফিলেবল অ্যারেতে আমরা মোবাইল নাম্বারটা যোগ করে দিই অ্যারে ইন্ডেক্স আকারে কমা দিয়ে দিই। এই হচ্ছে কাজ। যদি কোনো ফিল্ড আপনি রেজিস্টার ফর্মে, অথের রেজিস্টার ফর্মে যুক্ত করতে চান, ফর্মে আগে অ্যাড করতে হবে, ডেটাবেসে অ্যাড করতে হবে। কন্ট্রোলারটার যদি আপনি অথেন্টিকেশন দিতে চান, মানে ভ্যালিডেশন দিতে চান, ভ্যালিডেশনে দিতে হবে, এবং ক্রিয়েট ফাংশনের মধ্যেও সেটা অ্যাড করতে হবে। আর অ্যাপের মধ্যে user.php তে এখানে এসে সেই ফিল্ডটাকে ফিলেবল করে দিতে হবে। তাহলে let's take register বিলিং টাস্ক। ঠিক আছে, তার মানে কোনো এরর দেয় নাই এবং কোনো প্রকারের কোনো গন্ডগোল হয় নাই। খেয়াল করি আমাদের মোবাইল নাম্বার, খেয়াল করেছেন? তার মানে আমরা নতুন নতুন ফিল্ড আমাদের ফর্মে যুক্ত করতে পারি। আমরা যদি ইমেল অথেন্টিকেশনটাও পরিবর্তন করতে, মানে ইউজার অথেন্টিকেশন যেটাকে লগ ইন বলা হচ্ছে, সেখানে কিন্তু পরিবর্তনের তেমন কোনো প্রয়োজন পড়ে না। বাট যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে না, ইমেলের জায়গায় ইউজার নেম নাও, ডেটাবেজে ইউজার নেম আছে, তুমি ইউজার নেম নাও, তো সেক্ষেত্রে আপনি চাইলে ওইটাও পরিবর্তন করতে পারেন অনলাইনে টিউটোরিয়ালস। ঠিক আছে, তার মানে আমরা যদি অথটাকে আমাদের মতো করে ইউজ করতে চাই, ইন্টারনাল কোনো কোডে আমরা হাত দিতে পারবো না, এক্সটার্নাল কোডগুলোতে হাত দিয়ে মডিফিকেশন নিয়ে আসতে পারবো। নিজেদের প্রয়োজনে যে মডিফিকেশন গুলো দরকার সেগুলো কিন্তু আমরা চাইলে করে নিতে পারবো। আচ্ছা, আমরা বিলিং এর পরে শিপিং দিচ্ছিলাম, শিপিং এর পরে পেমেন্ট আনতে হবে। ফর এক্সাম্পল বিলিংটা একরকম হলো, রাইট? শিপিং, মোবাইল নাম্বার, সেভ বিলিং, এটা কি বিলিং হবে? সেভ শিপিং, এই শিপিং এর ফর্মটা আমরা এখানে ভুল করেছি। আমরা আমাদের যে পেজটা রয়েছে শিপিং পেজ, শিপিং ব্লেডে বাটনটা পরিবর্তন হয়ে প্রথম ইনপুট ফিল্ড
ওই বুঝতে পেরেছি। শিপিং নেম, পরে কিন্তু আমার নেম দেয় কোন ফর, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, কোম্পানি নেমের জিপ। মধ্যে স্যার পরে যদি নেম দেওয়া কোম্পানি নেম কোম্পানি নেম, রাইট? সো এই পর্যন্ত আসলো ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে। আমাদের সেফ শিপিং এ প্রবাবলি আমাদের রাউটস ক্রিয়েট হয়েছে। সেফ শিপিং এর ফাংশনটাও হয়েছে, এটা বেসিক্যালি চেক আউট কন্ট্রোলারে, চেক আউট কন্ট্রোলারে সেফ বিলিং, শিপিং, সেফ শিপিং, এবং আমরা রিডিরেক্ট করে চলে যেতে চেয়েছি কোথায়? পেমেন্ট। সো আমাদের দরকার কি একটা পেমেন্ট পেজ। সমস্যা নেই। গেট পেমেন্ট আগে আমরা পেমেন্ট পেজটা তৈরি করি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমরা বিলিং সেভ করার পর আমরা পেমেন্টের পেজটা পেয়েছি, রাইট? বিলিং সেভ করার পর আমরা পেমেন্টের পেজটা পেয়েছি। পেমেন্টের জন্য আমাদের ফর্মটাও রেডি। এখন ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে সেভ করলে অর্ডার সেভ হয়ে যাবে এবং তাকে ইমেল পাঠিয়ে আমি বলবো যে তোমার অর্ডার কমপ্লিট, তোমার সাথে কন্ট্যাক্ট করা হবে, রাইট? আর যখন পেপাল সিলেক্ট করা হবে অর্ডার সেভ হয়ে যাবে এবং আমাকে নিয়ে যাবে কোথায়? পেপালে। সেটা বোঝাতে পেরেছি? সো অর্ডার সেভ করার জন্য নর্মালাইজেশনের জন্য আমাদের কিছু টেবিল বানানো এবং নর্মালাইজেশন রুলস অনুযায়ী টেবিলকে নর্মালাইজ করা, ডাটা সেভ করার একটা কাজ আমাদের হাতে রয়েছে, ইমেল দেওয়াটার কাজ আমাদের হাতে রয়েছে, কিভাবে আমরা একটা এসটিএমএল ইমেল সেন্ড করতে পারি কাস্টমারের কাছে। আর ইন্টিগ্রেশনটা আজকে আমাদের পেপালের এপিআইটা আর কি ইন্টিগ্রেট করে দিব, যখন যেটাতে দেবে পেপাল যদি হিট করি তাহলে ডাটা সেভ হবে এবং পেপালে যাবে। আজকে ডাটা সেভ না করে পাঠিয়ে দেবো কোথায়? পেপালে। ঠিক আছে, ব্রেকটা নিয়ে আসেন। বাট ওকে, আমরা একটা ফর্ম পেয়েছি। একটা জিনিস খেয়াল করি, এবার আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাচ্ছি, যা সিলেক্ট করব, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে সেভ হবে, রাইট? অর্ডার পেপাল সিলেক্ট করলে সেভ হবে উইথ পেপালে চলে যাবে। তো আমরা বিকাশ দিয়ে করতে চাইলে এপিআই কিনতে হবে, আমাদের দেশীয় এপিআই, এসএসএল কমার্স, পে পয়েন্ট, পেজা, রাইট? এগুলো হচ্ছে সূর্যমুখী। এরা হচ্ছে আমাদের দেশীয় এপিআই এর নাম বলছি। সবচেয়ে জনপ্রিয় এবং সিকিউর হচ্ছে এসএসএল কমার্স, এসএসএল কমার্স। এরা যে এপিআই প্রোভাইড করবে সেই এপিআইতে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে, বাট এদের এপিআই গুলো ডোমেন স্পেসিফিক হয়, লোকাল থেকে করা যায় না টেস্টিং, ওদের ওখানে অথরাইজড হতে হয়।
আমি যদি তার এপিআই নেইও আমি এখানে টেস্ট করতে পারবো না, রাইট? ওদের টেস্ট এপিআই আলাদা, ডোমেন এপিআই, রিয়েল এপিআই আলাদা, বাট এর জন্য মেইন ডোমেন থাকতে হবে আপনার। আচ্ছা, তো এখানে 20,000 ফার্স্ট টাইম, এবার পার ট্রানজেকশনে 2 থেকে 4% ভ্যারি করে। ওকে, ফার্স্ট টাইম 20,000, বাট ই কমার্সের জন্য 10,000। ই কমার্সের জন্য কম আছে, কারণ ই কমার্সে প্রচুর ট্রানজেকশন হয়, এই কারণে ওটা 10,000। আচ্ছা, রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে ওইগুলো বলে দেন না? রেজিস্ট্রেশনের জন্য ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মানে ট্রেড লাইসেন্সের নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, মানে আপনার কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, ট্রেড লাইসেন্সের জন্য কি করতে হবে? যা করতে হয় সেটা। আচ্ছা, তো আমরা এপিআইটা মানে এইচটিএমএল স্ট্যান্ডার্ড যে এপিআইটা, সেই এপিআইটা এবার আমরা একটু দেখার চেষ্টা করি। আমি এপিআইটা খুলে রেখেছি আপনাদের জন্য। এটা আপনাদের প্রজেক্টে পেজেস এর মধ্যে রাখা হয়েছে। এই পেজটাকে যদি লোড করা হয় কোনো আউটপুট আসবে কিনা একটু চেক করে দেখেন। এটা অ্যাকচুয়ালি একটা এইচটিএমএল এর মানে পিএসপি ফাইল, বাট কিছু পিএসপি এর কোড আছে এবং অলমোস্ট সবই কি এইচটিএমএল এর কোড, কিছু জাভাস্ক্রিপ্ট এর কোড আছে, রাইট? কিছু জাভাস্ক্রিপ্ট এর কোড আছে না, কিছু জাভাস্ক্রিপ্ট এর কোড রয়েছে। হিডেন কেন সেটা আমি বলছি। নরমালি পেমেন্টের জন্য আমরা যেটা করে থাকি, যখনই পেমেন্ট সাবমিট করা হয় এপিআই এর কোড তো এটা ডিসপ্লে করার কোনো দরকার নেই। আমরা কি হয়, পেমেন্ট করার সাথে সাথে একটা হোয়াইট পেজ চলে আসে, ওই হোয়াইট পেজটাই পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাবমিট হয়ে যায় সাইটের কাছে, রাইট? আমরা যে ফর্মে আছি ওই ফর্মে যদি এপিআই এর কোড দিয়ে দেই তাহলে ওইটা ভাঙতে আলাদা করতে কি সময় লাগবে না? এ কারণে কোনো একটা মানে অর্ডার করার পর নরমালি যেটা করা হয়, সেভ করার পর, ফর্ম সাবমিট করার পর ডাটা সেভ হয়ে গেছে, তখন একটা পেজকে লোড করে দেওয়া। ওটা বেসিক্যালি পিএসপি সার্ভার পেজ, যেখানে সার্ভারের কোডগুলো এক্সিকিউট হয়ে ক্লায়েন্টে আসে, দেন হোয়াইট পেজটা লোড হয়, কিছুক্ষণ পর আবার ওইটা এন্টি ক্লকে চলে যায়। কারণ হচ্ছে ওই এইচটিএমএল ফাইলটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আবার রিসাবমিট হয়। এপিআই ফাইলগুলো মূলত এভাবেই এক্সিকিউট করা হয়। মানে আমার এন্ড থেকে ডেটাবেসের কাজ শেষ, আমি অর্ডার সেভ করে দিলাম, তারপরে আমি একটা পেজ লোড করছি, ওই পেজটা হোয়াইট শো করছে এবং কিছুক্ষণ পরে এন্টি ক্লকে ঘুরে সে চলে যাচ্ছে কোথায়, তার অ্যাকশনের কাছে। এখানে একটু খেয়াল করেন, আমি যেটা করব, মনে করেন আমি যখন পেমেন্টটা সেভ করতে যাচ্ছি, অর্ডার কনফার্ম বলছি, অর্ডার কনফার্ম বলছি, তখন আমি যেটা করব, অর্ডার কনফার্ম থেকে একটা রাউটস বানাতে হবে আমাদের। অর্ডার কনফার্ম, অর্ডার কনফার্ম, বা আমি কি বলি, কনফার্ম, এটাই শুনতে ভালো লাগছে। কনফার্ম অর্ডার, আন্ডারস্কোর হয়ে গেছে, হাইফেন হবে, যেখান থেকে কল হবে সেটাও কি হবে, কনফার্ম অর্ডার হবে। কনফার্ম অর্ডার হবে।
public function conform order এখান থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে request payment method চেক করছি যদিও আমাদের অনেক কাজ করতে হবে বাট আপাতত যেটা করছি পেমেন্ট মেথড যদি ইকুয়াল হয় ক্যাশ অন ডেলিভারি তাহলে এক or if payment payment method না else অন্য যে কোনো ইস্যুতেও আসতে পারে রাইট এই কারণে দুটা else না দিয়ে if দেয়া যেতে পারে এটা বেটার রাইট এটা বেটার যদি পেপ্যাল হয় দেন একটা কাজ রাইট তো এখানে স্যার ভিডিও বাটনের মধ্যে স্যার ভ্যালু দুইটাই হয় এটা হবে না হয় এইটা হবে যে কোনো একটা তাহলে স্যার এই জায়গা থেকে আর থার্ড কোনো অপশন আছে কি কোনো রেডিও বাটন চেক না করে যদি কেউ হিট করে ফর এক্সাম্পল সিলেক্টেড তো করা হ্যাঁ সিলেক্টেড কিন্তু আমরা এখনো করিনি এটা হয় না ওইটা হয়নি সিলেক্টেড করে দিলে ইফ এলস ঠিক আছে বাট সিলেক্টেড না করে দিলে বা যদি আমরা কম চেকিং এর মাধ্যমে কাজ করতে চাই ফার্স্ট কনসেপ্টে কাজ করতে চাই এটা কাজ করবে আচ্ছা তো আমি এখান থেকে কি করতে পারি এখান থেকে কি হবে ডেটাবেসের সব ডাটা সেভ করতে হবে এবং তার কাছে ইমেল করতে হবে রাইট এখানে এসে কি করতে হবে সব ডাটা সেভ করতে হবে ইমেল করতে হবে এবং পেমেন্টের জন্য তাকে নিয়ে যেতে হবে কোথায় রাইট তো এই জায়গাটাতে আমরা যেটা করব আমাদের নরমালাইজেশন কিন্তু ফার্স্ট স্টেপটা জেনেছি সেকেন্ড এবং থার্ড জানা হয়নি এবং সাথে সাথে আরেকটা জিনিস হবে যে আমরা নরমালাইজ টেবিলগুলো বানাবো কি কি সেভ হবে আমাদের পেমেন্ট ইনফরমেশন সেভ হবে দেন অর্ডার টেবিলে ডাটা যাবে দেন অর্ডার ডিটেল টেবিলে ডাটা যাবে তার মানে এই ফাংশন থেকে আমরা আরো তিনটা টেবিলে ডাটা ম্যানিপুলেট করব রাইট দেন ইমেল হবে দেন কনফার্মেশন দেখাবে যে তোমার অর্ডারটা সাকসেসফুলি গিয়েছে বাট ওখানে কিন্তু একটা ইনভয়েসের প্যাটার্ন লাগবে হ্যাঁ তো আগামী মঙ্গল বা বুধবারের জন্য একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি যে একটা ডিজাইন করে একটা সুন্দর ইনভয়েসের প্যাটার্ন তৈরি করে নিয়ে আসবেন যাতে আমরা ওইটাকে ইমেল হিসেবে পাঠাতে পারি রাইট এবং ওটাই পরবর্তীতে আমরা অর্ডার থেকে ইনভয়েস কিভাবে শো হবে ওইটা কিভাবে পিডিএফ জেনারেট হবে সেখানেও কাজে লাগবে ক্লিয়ার ইনভয়েসের ডিজাইনটা আমি দেখিয়ে দেব না আমি ক্যাশ অন ডেলিভারি দিলে উপরে ইফে যাবে আর পেপ্যাল দিলে এখানে আসবে এখান থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে রিটার্ন ভিউটার নাম কি pages dot no HTML standard HTML website standard API তো public resource নামটা নিচ্ছিলাম জি স্যার রিনেমের জায়গায় তো কপি করে pages HTML website standard payment ওকে এটাকে যখন আমরা লোড করব একটু দেখি এর কোডগুলোতে শুরুতে কি হচ্ছে একটু দেখে নেই বডির অনলোডে পেপাল সাবমিট নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন লোড দেওয়া আছে ওরাও স্যার W3 লেআউট করে উপরে স্যার W3 লেআউট
ফলো করে, স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয়। তো অনলোডে পেপাল সাবমিটের কথা বলা আছে। পেপাল সাবমিট থেকে যখন আপনারা এখানে আসছি, একটু খেয়াল করি, এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ফর্ম কিভাবে সাবমিট করতে হয়, রিপিট করছি, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ফর্ম কিভাবে সাবমিট করতে হয়। একটা ভেরিয়েবলের মধ্যে ইউআরএলটা রেডি আছে, রাইট? এটা টেস্ট ইউআরএল। সেন্ডবক্স বললাম না কিছুক্ষণ আগে, বলেছি কিন্তু সেন্ডবক্সে টেস্ট করতে, এটা রিয়েল ইউআরএল paypal.com, আর স্যান্ডবক্স ইউআরএল হচ্ছে sandbox.paypal.com। এটা একটা সাবডোমেন সাইট। সো আমি যখন এটা ক্লায়েন্টকে দিয়ে দিব টেস্টিং শেষ, তখন এটাকে ওপেন করে দিব আর এটাকে ক্লোজ করে দিব, রাইট? বাট যখন আমি ডেভেলপমেন্টে আছি তখন টেস্টিং এ থাকবে আর এটাও ডিসেবল থাকবে। নাও যেটা করা হচ্ছে যে এই যে অ্যাকশন নেমটা, সেটা এই ফর্মের অ্যাকশন হিসেবে বাইন্ড করা হচ্ছে। একটু খেয়াল করেন, ফর্মটার নাম কি? FRM অর্ডার অটো সাবমিট। কি করা হচ্ছে? ডকুমেন্ট ডট ফর্ম, এই ডকুমেন্টের ফর্ম যার নাম কি ফর্ম অর্ডার অটো সাবমিট ডট অ্যাকশন, তার একটা এলিমেন্টের নাম কি অ্যাকশন, ইকুয়াল কি বসে যাবে? দি স্ট্রিং, এই স্ট্রিংটা বসে যাবে। তারপর ডকুমেন্ট ডট ফর্ম অর্ডার অটো সাবমিট ডট সাবমিট, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। কি করবে? ফর্মটাকে সাবমিট করবে। তার মানে আমি HTML এর যে কোনো ফর্ম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাবমিট করাতে পারি। ক্লিয়ার? আমরা নরমালি ফর্ম কি করি? নিজেরাই হিট করে সাবমিট হয়। বাট আমি যদি কখনো চাই যে HTML এর কোনো একটা ফর্ম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সাবমিট করব, তখন ঠিক এভাবে করা সম্ভব। ক্লিয়ার? তার মানে এই পেজটাতে ডাটা ম্যানিপুলেট হওয়ার পর অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো এই কোডটা তারা করে দিয়েছে, কে? পেপাল করে দিয়েছে। তার মানে পেপালের কোডাররা এই কোডটা লিখেছে। আমরা এর মধ্যে ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন করেছি, রাইট? ছোট ছোট কিছু জায়গাতে কাজ করেছি। এর মধ্যে আছে হচ্ছে রিটার্ন ইউআরএল। আমরা কোথায় চলে আসবো? আমাদের রিটার্ন ইউআরএলটা কি হবে? সাকসেসফুল পেজ, পেমেন্ট হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। ক্যান্সেল করলে কোথায় আসবে? এই যে আমি অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি, ওখানে গিয়ে আমি ক্যান্সেল বাটন প্রেস করেছি, আমি একটা পেজে তাকে পাঠিয়ে দিব। যদি সাকসেসফুল হয় তাহলে আরেকটা পেজে আমি তাকে পাঠিয়ে দেবো। জাস্ট আমি অ্যালাইস তৈরি করে রেখেছি। এই দুটো ফিল্ড ইনপুটের টাইপ একটু খেয়াল করেন, সব কি হিডেন। এই যে নেম গুলো দেখতে পাচ্ছেন, একটা স্পেস একটা লেটার কেটে দিলেও কি এই ফর্মটা সাবমিট হবে না। তার মানে আমি HTML এর কোথাও হাত দিতে পারবো না, ভ্যালুতে হাত দিতে পারি। আবার ভ্যালুর কোনো কোনো জায়গায় লাইক দিস ওয়ান এন্ড দিস, এই জায়গাটা আমাদের অ্যাড করা, বাট কিছু কিছু ফিল্ড আছে যেখানে হাত দেওয়া যাবে না, ফিক্সড। তো ভ্যালুর মধ্যে আমরা কিছুটা কাজ করেছি। এরপরে পরের যে ফিল্ড আছে আপলোড 1 দিতে হয়। হিডেন কমান্ড হচ্ছে xclick _ xclick, এটাও প্যারামিটার, ফিক্সড প্যারামিটার। এরপরে ইনপুটের টাইপটা কি? হিডেন নেমটা কি? বিজনেস। আমার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে পেপালের, এবং বিজনেস অ্যাকাউন্টটা এই নামে করা আছে। ওকে, এই কোডটুকু আমরা লিখেছি PHP দিয়ে, যাতে নামগুলো এখানে একবার নামই দেওয়া সম্ভব, একটা নাম দেওয়া সম্ভব। আমার যদি একটা অর্ডারে 10টা প্রোডাক্ট থাকে, তাহলে 10টা প্রোডাক্টের নাম আমাকে দিতে হবে না। সো কমা দিয়ে দিয়ে আমরা প্রোডাক্টের নামগুলো কনক্যাট করেছি। মানে এটা কি কন্টেন্টস এর মধ্যে আছে না কার্টের, সেখান থেকে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। টোটাল এটা সেশনে রাখতে হয়, গ্র্যান্ড টোটাল। আমরা কিন্তু এটা সেশনে রাখি নাই, এটা আমাদের রাখতে হবে ভ্যাটের সাথে যোগ করে। তারপরে বেসিক্যালি কি করা হয়েছে, কোয়ান্টিটি একটাই দিতে হয়, দেন প্রোডাক্টের নামটা দিতে হবে, আর ভ্যালু প্রাইসটা। অ্যামাউন্টটা এই যে এখানকার ক্যালকুলেশন করতে হবে, যে টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা আমরা কি করব, এটা পরে আমি কমেন্ট আউট দিয়ে রেখেছি যে ডলারে কনভার্ট করে। দেখেন আমি 78 টাকা হিসেবে ফিক্সড রেটে টোটালটাকে করে হ্যাঁ, এটা কিন্তু এপিআই দিয়ে বসাতে হবে। এখানেও আরেকটা মানে কি বলে, আমরা এটাকে কি বলি, কনভার্সন এপিআই ইউজ করতে হবে, PHP কনভার্টার, যে সে টাকাকে রুপিতে মানে ডলারে কনভার্ট করে দেবে কারেন্ট অ্যামাউন্টের সাথে। আর এই টোটালটাকে আমরা নিয়ে যাব কোথায়? হিয়ার।
এই তিনটা ফিল্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোয়ান্টিটি বেসিক্যালি একটাই দিতে হয়, কারণ কোয়ান্টিটির সাথে টোটাল মাল্টিপ্লাইড হয়, প্রোডাক্টের নামগুলো কমা সেপারেটেড থাকে, আর টোটালটা এখান থেকে বসিয়ে দিতে হয়। আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাড্রেস। কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাইট? এটা হচ্ছে বিলিং অ্যাড্রেস, আর উপরেরটা হচ্ছে শিপিং অ্যাড্রেস, রাইট? RM2 অ্যাড্রেস ওভাররাইড 0। এই জায়গাটাতে আপনারা সুন্দর করে কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, দেন অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 কি দেবেন, ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2। যদি একাধিক অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস 1 এ বিশেষ করে দেওয়া উচিত বিলিং, আর অ্যাড্রেস 2 তে হচ্ছে শিপিং। তারপরে কান্ট্রি, রাইট? কান্ট্রি, সিটি, স্টেট এগুলো দিয়ে দেওয়া হয়। তো এই অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ কেন? পেপাল জানবে যে কোন অ্যাড্রেসে প্রোডাক্টটা যাবে, ফ্রডিং হবে না। তার মানে আমাদের যে শিপিং টেবিলে ডাটা আছে সেখান থেকে ডাটা তুলে এখানে দিয়ে দিতে হবে, শিপিং অ্যাড্রেসটা যেন পেপালের কাছে চলে যায়। ক্লিয়ার? তো এই পেজের ভেতরে এই ডাটাগুলো আমাদের ম্যানিপুলেট করতে হবে, আর এই ম্যানিপুলেট করার পরে কি হবে, এটা অটোমেটিক পেপালের কাছে সাবমিট হয়ে যাবে। সো আমি যদি ফিক্সড ডাটা দিয়ে, আমি আপাতত পিএসপির কোডগুলো অফ করে রাখছি, দেখেন এটা পেপালের কাছে যায় কিনা। $500 দিয়েছে, এটা বেসিক্যালি $500, কোয়ান্টিটি একটা ল্যাপটপ এবং $500, ঠিক আছে? আমি পিএসপি কোডগুলো সব অফ করে রেখেছি। ইউআরএল সাকসেসফুল আর ক্যান্সেল ইউআরএলটা জাস্ট অ্যালায়েন্স তৈরি করে রাখা, তেমন কিছুই না। সো এবার যখন এই পেজটা লোড হবে, একটু খেয়াল করেন সবগুলো ফর্মের ফিল্ড কি হিডেন না, একটাও দেখা যাবে না। তার মানে কি হিট করার পর সাদা পেজ আসবে, কিছুক্ষণ পর এটা লোড হয়ে পেপালে চলে যাবে। বেসিক্যালি এটাই কিন্তু এপিআই ফাইল। এপিআই এ কিছুই করার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র করতে হয় কি, তারা যে অনুযায়ী ডাটা চাচ্ছে সেই ডাটাটা দিয়ে দেওয়া এবং প্রপার জায়গাতে এটা হিট করে দেওয়া। মানে এপিআইটা কখনোই জটিল হয় না। যদি জটিল হয় তাহলে কি আপনি এপিআই ইন্টিগ্রেট করতে পারবেন, বা আমার ইউজার কি আসবে? আমি অলওয়েজ এমন ভাবে এপিআইটা তৈরি করব সবার জন্য যেন সেটা বোধগম্য হয়। ক্লিয়ার? সো আমাকে শুধু জানতে হবে কি, তারা হয়তো একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে রেখেছে যে এখানে এখানে এটা বসান, অথবা রিটেন ডকুমেন্ট দিয়ে দিয়েছে এখানে এখানে এটা বসান, অথবা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে আপনারা এখানে এটা বসান। অনেকে কি ভ্যালু দেখে দেখেই বসিয়ে ফেলে, বোঝা যায় না যে কোথায় কি বসাতে হবে। বিষয়টা ক্লিয়ার? সো ভিডিও, ডকুমেন্ট অথবা এক্সাম্পল ফাইল, আপনি যদি তাদের কাছ থেকে চান যে আমাকে একটা এক্সাম্পল এপিআই দাও, পেয়ে যাবেন। অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন, ইউটিউবে ভিডিও দেখলেও পাবেন যে কিভাবে এপিআই ডাটা পুট করতে হয়। আচ্ছা, তো আমি যখন আমাদের কন্ট্রোলারের মধ্যে থেকে ওই পেজটাকে লোড করে দিয়েছি, এখন যখন আমরা পেপাল সিলেক্ট করে কনফার্ম অর্ডার করব, যদি সবকিছু ঠিক থাকে, বিলিং নেম ক্যান নট বি নাল, সেভ বিলিং এ চলে গেছে। আমাদের পেজটা লোড দেওয়া হয়নি, ফর্মে কি ছিল, বিলিং ছিল, ওইটা আমরা কি করেছি, কনফার্ম অর্ডার করেছি না? আচ্ছা, পেপাল সিলেক্ট করে আমি কনফার্ম করছি, খেয়াল করেন ব্ল্যাঙ্ক হয়েছে। এই যে ওয়েবসাইট পেমেন্ট স্ট্যান্ডার্ড রিলোড হচ্ছে, চলে আসে। সময় নেব। পেপাল চেক আউট লগ ইন দিতে বলছি, রাইট? একটু খেয়াল করেন কার্ডটা কার কাছে টাকা যাবে, এর কাছে। কার্ডটা কি, ল্যাপটপ $500। আমি যেভাবে পাঠাবো সেখানেই পাঠাবে।
আইটেম টোটাল দিয়ে দিয়েছে, টোটাল এখানে দিয়ে দিয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার কাছে টাকা যাবে সেটাও সে এখানে বলে দিচ্ছে। এখন পেপ্যালের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, দেন পেমেন্টটা প্রসেস করবে। ইমেল হবে না ওয়েবসাইটের নাম হবে? এটা ইমেল অ্যাড্রেসই দেওয়া হয়, ওইটা পেপ্যালের আইডি দিতে হয়, বিজনেসের আইডি। ঠিক আছে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা কিন্তু পেপ্যালে চলে আসি সবকিছু সহ। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব অথবা লগ ইন করে ঢুকে পেমেন্টটা দিব, রাইট? এর জন্য হতে হবে কি একটা ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট, রাইট? এই অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে কিন্তু হবে না, একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট লাগবে, রাইট? সো আপনারা দুইটা অ্যাকাউন্ট করবেন, একটা মার্চেন্ট আর একটা কি কাস্টমার। এটা অ্যাকাউন্ট করাটা কঠিন, কারণ ওটা ক্রেডিট কার্ড চাই, ফেক অ্যাকাউন্ট দিতে হয়, ফেক ক্রেডিট কার্ড দিতে হয়। সো দুইটা ভিসা ফেক ক্রেডিট কার্ডের নাম্বার জোগাড় করবেন এবং ইউএস এর দুইটা অ্যাড্রেস জোগাড় করবেন, দেন অ্যাকাউন্ট করতে পারবেন। অনলাইন থেকে সার্চ করে খুঁজে বের করে অ্যাকাউন্ট গুলো করে নেবেন দুইটা, ঠিক আছে? সার্চ করে ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্ট করতে হবে sandbox.paypal.com। হ্যাঁ, আপনি পেপ্যাল অ্যাকাউন্ট করলে এটা রিয়েলি ইউজ করতে পারবেন, বাট ওটা ব্র্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ভ্যালিড অ্যাড্রেসের ঠিকানা। বাংলাদেশ থেকে পেপ্যালে অ্যাকাউন্ট করতে পারবেন, বাট এটাতে আপনি ট্রানজাকশন করতে গেলে একটু ধরা খেতে পারেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো আজকে এখানেই রাখছি। আমরা নেক্সট ক্লাসে অর্ডার কনফার্ম করব এবং অ্যাকাউন্ট আপনারা বানিয়ে নিয়ে আসবেন, আপনারা অর্ডার করে পেমেন্ট করে দেবেন আমার কাছে, ঠিক আছে?